পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সংবিধান সংস্কারে 9 সদস্যের কমিটি 90 দিনের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশ। ফেসবুকে বিতর্কিত মন্তব্য, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত 30 বিচারপতি, বলছেন আইনজীবীরা, ব্যবস্থা নেওয়ার দাবি। পুঁজিবাজারের ফাউল খেলোয়াড় সালমান, পক্ষে বাঁশি বাজাতেন সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেফতারও হয়েছেন হাসিনা সরকারের হেভিওয়েট অনেক নেতা মন্ত্রী। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা। বিভিন্ন পর্যায়ে সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা 15.5 বছরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন, তেমনি বগলদাবা করে রেখেছিলেন দলীয় পদপদবি। আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট। 5 আগস্টের পর গণহত্যা সহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। এদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট। হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ সারহান নাসির তন্ময় ছিলেন এমপি। পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ। শেখ হাসিনার ফুফাতো ভাই সেনিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাহ স্বনামে সমালোচিত। তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান আতঙ্ক সাদিক আবদুল্লাহ পলাতক। হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আবদুল্লাহর। ভাইপো সাদিক আবদুল্লাহর স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ নেই মাঠে। অন্যদিকে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির 2 পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না। হাসিনার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘনিষ্ঠজনদের কাছেও পরিষ্কার না লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অবস্থান। সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক। প্রশাসনের সব জায়গায় তো তাদের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য তাদেরকে গ্রেফতার করতে পারছে না। যে টাকা পয়সা আমলিক সরকার থাকতে কামাইছে, অনেক ক্ষমতাশালী লোক, এরা গুম হয়ে গেছে না, এরাও চলে গেছে। এদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেউ না কেউ দিচ্ছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা নেওয়া শেখ পরিবারের অভিযুক্ত সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল, সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত। সেখানে তার পরিবারের হোক, পরিবারের বাইরে হোক, রাজতন্ত্রের পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন, সেগুলোকে আপনি ধরেন, সেগুলোকে সংস্কার করেন। 72 ঘন্টা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত আমাদের কাছে অনেকটাই ধূসর। এটি আমাদের পরিষ্কার জানতে হবে ওই 72 ঘন্টায় কি ঘটেছে, কিংবা পরবর্তীতে শেখ পরিবারের সদস্যরা কোথায় গেছেন, কি অবস্থায় আছেন। অন্তর্বর্তী সরকার কাঠামোয় শেখ পরিবারের মদতপুষ্টরা বহাল আছেন, এমনটা মনে করেন সাধারণ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান সংস্কারে 9 সদস্যের নাম জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।
এর আগে অধ্যাপক আলী রিয়াজকে কমিশনের প্রধান করে নাম ঘোষণা করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী মাহফুজ আলম। 2 মাস হতে চলেছে অন্তর্বর্তী সরকারের বয়স, আর ঠিক এমন সময় প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার একে একে সংলাপে বসেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। আলোচনায় নানা প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়। তবে সংলাপে ডাক না পেয়েও জাতীয় পার্টির চেয়ারম্যান আশাবাদী হয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বর্তমান সরকারকে ক্ষমতায় থাকার কথা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বয়স এখন 2 মাস। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের জন্য সময় বেঁধে না দিলেও দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। আমাদের দলের তরফ থেকে আমরা মোটামুটি 18টি বিষয় আমরা সংলাপে আমরা তুলে ধরেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার মতো একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য যেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করতে তো আমি তো মনে করি ইভেন দ্যাট ইজ পসিবল ইভেন উইদিন ফিউ ডেজ। সংলাপের প্রথম দিনেই ডাক পায় বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলো। কোনো দলের পক্ষ থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়। 2025 সালের মধ্যে সরকার যদি নির্বাচন করে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করেন, আমার ধারণা মানুষের সরকারকে প্রশংসাই মানুষ করবে। প্রায় 2 মাস পার হলো, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের পদক্ষেপগুলো খুব বেশি দৃশ্যমান এখনো হয়নি। সংলাপে ডাক না পেলেও বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে আশাবাদী জাতীয় পার্টি। একটা বিধ্বস্ত কাঠামোর উপরে এত বড় একটা গুরু দায়িত্ব, এ তো ডেফিনেটলি একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে 2 মাসে ওনারা যতটুকু করেছেন আমি মনে করি খুব সঠিক পথে সঠিকভাবে ওনারা যাচ্ছেন। প্রতিটি রাজনৈতিক দলের চাওয়া প্রায় একই, আর তা হচ্ছে নির্বাচন আয়োজনের জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনার পর তাকে ওএসডি করে রংপুর কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। তবে ওএসডি নয়, চাকরি থেকে বরখাস্ত এবং বিচারের দাবিতে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির ঘোষণা করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। গণবিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কটূক্তি করার সাহস যেন বাংলার মাটিতে আর কেউ না দেখায়। অতি সত্বর তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয়, আমরা অতি সত্বর উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি নিব। এরপরই তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আসে। তার শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরাও। সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আবু সাইদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করবে, একজন বিশৃঙ্খলাকারী বলবে, আমরা এটা কোনোভাবেই মানে নিতে পারি না। তাদের বিচার, কঠোর বিচার করা হোক। শনিবার নিজের ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তাপসী তাবাসসুম উর্মি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত প্রায় 30 জন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও আইনজীবীদের একাংশ। এসব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে প্রধান বিচারপতি ব্যবস্থা নিতে পারেন বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। যেহেতু বিচারপতিদের অভিশংসন প্রক্রিয়া বিচারাধীন ও সংসদও নেই, সেখানে প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের পরামর্শ অনুযায়ী এটি করতে পারেন বলে মত তাদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ ৬ বিচারপতি। দায়িত্ব ছাড়েন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও। এরপর হাইকোর্ট বিভাগে বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীদের একটি অংশ। গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২০ জনেরও বেশি বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ৩০ জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে। এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এরই মধ্যে রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন এক বিচারপতি। গণমাধ্যমে আসা এমন প্রতিবেদন নিয়ে সিনিয়র আইনজীবীরা বলছেন, অভিযোগ সত্য হলে ওই বিচারপতির পদত্যাগ করা উচিত। তদন্ত করে তার একটা আলাদা করে কমিটি গঠন করে দিতে পারেন প্রধান বিচারপতি এবং অন্যান্য সিনিয়র আরও ২-৩ জন বিচারপতি সমন্বয়ে একটা কমিটি করে কমিটি বিষয়টাকে শুনলো, ওনাকে ডাকলেন, ডাকার পরে ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে না তাদের বক্তব্যের যে সমস্ত অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো সত্য, সেক্ষেত্রে তো ওনারা তো টার্মিনেট করার জন্য যেহেতু রাষ্ট্রপতিও আছেন, রাষ্ট্রপতির কাছে সুপারিশ ক্রমে সে তার টার্মিনেট করাই যেতে পারে, কিংবা তিনি সেই বিচারপতি নিজেও পদত্যাগ করতে পারেন না। বিএনপির আইন সম্পাদক বলছেন, গত ১৫ বছরে আচরণবিধি লঙ্ঘনের জড়িত বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। এই ফ্যাসিস্ট রেজিমের সৃষ্ট বিচার বিভাগ তৎকালীন সময়ের বিরোধী দল মত পথের যারা ছিলেন প্রত্যেককে সাফার করিয়েছে ভিন্ন ভিন্নভাবে। তো এই সাফারিংসটার জন্য তো আসলে বিচার বিভাগের শুদ্ধিকরণ এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী। বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল, তাই বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বজায় রাখা বিচার বিভাগের সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তারা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ল ৬,৫৭৩ কোটি টাকা। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ালো ২৪,৩৮১ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি সহ মোট ৪টি প্রকল্প অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্পে ব্যবহৃত সরকারি গাড়ির সঠিক হিসাব খুঁজে বের করার সিদ্ধান্ত হয়েছে একনেকে। মেহেদী হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন নতুন প্রকল্পের আওতায় কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি আলোচনা হয়েছে একনেকে। সিদ্ধান্ত হয়েছে গাড়ির সঠিক হিসাব খুঁজে বের করার। হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়। এদিকে দ্বিতীয় দফা বরাদ্দ বাড়িয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এটা আমরা বিবেচনা করেছি, এটা একটা বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পের অনেক ভূরাজনৈতিক তাৎপর্য আছে। কত কিলোমিটারে একটা এক্সপ্রেসওয়ে করতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় এবং এই ধরনের কিছু হবে না। বৈঠকে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক, রাজধানীর বাইরে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় আধুনিক নগরায়ন এবং কর্ণফুলীর কালুরঘাটে রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে সালমান এফ রহমান চ্যাম্পিয়ন খেলোয়াড়, বাকি প্রায় সবাই পুঁজি হারানোর দলে। বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার সব আয়োজন নিজেই করতেন তিনি। তবে সহযোগী হিসেবে নিজ গ্রুপের প্রতিষ্ঠান ও কিছু বিশ্বস্ত মুরিদকে বেছে নেন সালমান। বেক্সিমকো শেয়ার কারসাজিতেও একই আয়োজন ছিল। চরম ফাউল সত্ত্বেও রেফারির পদে থেকে সালমানের বিপক্ষে কোনো বাঁশি বাজাননি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে।
2022 সালের 2 জানুয়ারি থেকে 10 মার্চ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে বেক্সিমকো লিমিটেডের 4,406 কোটি 57 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা টপ ট্রেডে দ্বিতীয় স্থানে থাকা শেয়ারের চেয়ে 156% বেশি। অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে কমিটি গঠন করে ডিএসসি। উঠে আসে সালমান এফ রহমানের মালিকানাধীন এই শেয়ার নিয়ে কারসাজির ভয়ঙ্কর তথ্য। তদন্ত প্রতিবেদন বলছে, 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের একটি চক্র নিজেদের মধ্যে কৃত্রিম লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে, মুনাফা করেছে প্রায় 846 কোটি টাকা। কারসাজি চক্রের 8 সদস্য হচ্ছে আব্দুর রউফ, ক্রিসেন্ট লিমিটেড, মোশফেকুর রহমান, মমতাজুর রহমান, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং, মার্জানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড। যাদের বিরুদ্ধে এই অভিযোগটা আছে তারা কি নিজেরাই কাজ করছে না কারো এজেন্ট হিসেবে কাজ করছে, এই জিনিসটা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন ব্রোকারেজ হাউজে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে শেয়ারটির 70% বেশি লেনদেন করে তারা। চক্রটি মুনাফা তুলে নেয় প্রায় 320 কোটি টাকা এবং অ্যাকাউন্টে রয়েছে আরও 526 কোটি টাকা। যারা এগুলো থেকে মাস্টার মাইন্ড, যারা দিনের পর দিন পুঁজিবাজার থেকে টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের যদি ধরা পড়ে তাহলে সেই টাকাগুলো যদি বাজারে ফিরিয়ে আনা যায় তাহলে নিঃসন্দেহে এটা বাজারের ক্ষেত্রে ভবিষ্যতে যারা অনিয়ম বা দুঃশাসন করতে চাইবে তারা অনেক সতর্ক যেমন একদিকে থাকবে, অন্যদিকে নতুন করে কেউ আর কারসাজি করার সুযোগ পাবে না। 2022 সালের শেষ দিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির এই ভয়াবহ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC-তে জমা দিয়েছিল ডিএসসির তদন্ত কমিটি, কিন্তু শিবলি রুবায়তুল ইসলামের তৎকালীন কমিশন জুয়ারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না তার বিরুদ্ধে। এ ধরনের কাজ বিগত কমিশন অনেক করেছে এবং অপরাধমূলক কাজও তারা করেছে। প্রাপ্ত তথ্য বলছে, বেক্সিমকোর শেয়ার কারসাজি চক্রের সবাই বেক্সিমকো গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত, তাই শিবলি কমিশন সালমান এফ রহমানের রাজভোগে ছাই দিতে চাননি। তবে রাশেদ মাকসুদের নতুন কমিশন এই 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্ক ফোর্স গঠন করছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। টাস্ক ফোর্সের সদস্যরা হলেন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, KAM মাজেদুর রহমান, AFM নেসার উদ্দিন, অধ্যাপক মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন। টাস্কফোর্সের কার্যপরিধি 17টি, তবে পরে আরও কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে হলে কার্যপরিধি বাড়তে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। পূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে দেশের সব মণ্ডপে পুলিশ, আনসার সহ সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান মইনুল ইসলাম। আর দেশের পূজা নিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে বলে দাবি কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির। মানিক শিকদারের রিপোর্ট। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতনীরা মনে করেন মা দুর্গা সব দুঃখ, কষ্ট আর অসুর বিনাশী। মানুষ যখন বিপদগামী হয় তখন দেবী দুর্গা উদ্ধারে মর্তে আবির্ভাব হন। দেবী দুর্গাকে বরণ ও দুর্গোৎসব আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। ভক্তরা চান পূজা হোক উৎসব মুখর। আমাদের পূজাটা যেন সুষ্ঠুভাবে হয়, অনেক সুন্দরভাবে হয়। প্রতি বছরের মতো এবার আমরা জাঁকজমকভাবে পূজা করতে পারবো। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান পুলিশ প্রধান ও ঢাকা মেট্রোপলিটন কমিশনার। আইজিপি জানান, পূজা নির্বিঘ্ন করতে দেশের 31,000 মণ্ডপে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাশকতার আশঙ্কা না থাকলেও পুলিশ, আনসার সহ সেনাবাহিনীর সদস্যরাও প্রস্তুত থাকবে। গুজব প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা
কোনো সুযোগ নাই। বাংলাদেশ সরকার কি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উৎসবকে মান্যতা দেবে? দেশের পূজা উদযাপন নিয়ে ভারতীয় মিডিয়ায় নেতিবাচক খবর প্রচার করছে। এসবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে। বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে পূজা হবে শান্তিপূর্ণ। কোথাকার কোন দেশের কোন মিডিয়া কি প্রচার করলো এটা আপনারা বলতে পারবেন, এটা তো আমাদের কনসার্ন নয়। আমরা তো পূজার সাথে জড়িত। সারা বাংলাদেশে আমাদের 31,461টি পূজা মণ্ডপে এবার পূজা হবে। রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে। 9 অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে পূজার মূল আয়োজন শুরু হয়ে 13 অক্টোবর দশমীতে হবে দেবী বিসর্জন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহ। বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব সর্বাধিক। পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে এনে আলোকিত মানুষ হিসেবে তুলে ধরতে চায় আগামীর জন্য। এরই ধারাবাহিকতায় সুস্থ বিনোদন, জ্ঞান, তথ্য আর শিশু অধিকারের বার্তা নিয়ে আবারও 21 টেলিভিশন নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমের সাথে যুক্ত 18 লাখ, আর প্রায় 11 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে। আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বহু পথশিশু। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে 21 টেলিভিশন। জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের মাধ্যমে শিশুরাই তুলে ধরেছিল শিশু অধিকারের কথা। শিশু কিশোর সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের পক্ষ থেকে অধিকারের যে বিষয়টা, এটা নিয়ে যেন সরকার এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন মুক্ত খবরের সাথে কাজ করতে পারে। তবে 2015 সালের 25 নভেম্বর 21 টেলিভিশন বেদখল হয়ে যাওয়ার পর জনমুখী অন্যান্য অনুষ্ঠানের মতো বন্ধ করে দেওয়া হয় মুক্ত খবর। 9 ইয়ার্স আমরা এটা কাজ করতে পারিনি, যেহেতু আমরাও এখানে ছিলাম না। তো ইনশাল্লাহ এটা আবার নতুন করে আসবে এবং নতুন উদ্যমে আনার চেষ্টা করছি। আরও বিভিন্ন সেগমেন্ট থাকবে বাচ্চাদের, রিপোর্টিংয়ের ক্ষেত্রে হবে, দেখা যাচ্ছে ঢাকার বাইরেও নিয়ে যাব আমরা। নিউজ প্রেজেন্টিং করবে, রিপোর্টিং করবে। বন্ধুরা, 12 বছর পর আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। গণ অভ্যুত্থানের পর 21-এর নবযাত্রা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আবারও সম্প্রচারে আসছে মুক্ত খবর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। We need something different. We have to have that freedom to talk about it. সো এই যে জিনিসগুলো এটা আমরা একটু বিল্ড আপ করতে চাই। মুক্ত খবর আনতেছি জাস্ট বিকজ টু বিল্ড আপ দিস জেনারেশন। 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জানান, 21 মানে মাথা নত না করা, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না 21 টেলিভিশন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার বলার অধিকার আছে এবং মুক্তভাবে কথা বলতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন যেমন এই যে মুক্ত খবর, যেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান, সেটা আবার রিলঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। সুবিধা বঞ্চিত শিশু সহ সবার অধিকার প্রতিষ্ঠায় 21-এ অঙ্গীকারাবদ্ধ। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ এবং এই যে যুব সমাজ, এদেরকে নিয়ে অনেক কিছু করার আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং যেটা আগামীতে ইনশাল্লাহ দর্শকবৃন্দ দেখতে পারবে। জনপ্রিয় সব অনুষ্ঠান নব আঙ্গিকে 21-এর পর্দায় ফিরে আসবে। 21 হবে জনমানুষের প্ল্যাটফর্ম। প্রতিজ্ঞা পালনে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তির মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার 16তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এই বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন নাহিদ ইসলাম। বলেন, ভয়েস বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি। বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনও কমপ্লিট হয়নি, তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। রাজনৈতিক আমলাতান্ত্রিক বেড়াজালে বন্দী দুদক। একে ঢেলে সাজাতে 31 ডিসেম্বরের মধ্যেই সুপারিশমালা জমা দেবে দুদক সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। বলেন, দুদক আইনের যে সকল ধারা বা বিধি নিয়ে আপত্তি আছে তা সংস্কার করা হবে। প্রস্তাবনা তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন তার মধ্যে অন্যতম আমরা ভেবেছি যে আমাদের দুদকের যে আইনটি আছে এবং দুদকের সাথে সম্পূরক, দুদকের প্রত্যক্ষভাবে না হলে দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এই ধরনের যে আইন এবং দুদকের আইনের পাশাপাশি দুদকের যে বিধিমালা আছে সেগুলোকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার, অত্যন্ত প্রাধান্য দিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গেল 2 মাসে কোনো সংস্কারই করতে পারেনি তারা, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই সরকার 111-এর সরকার নয়। তাদের অভিযোগ, সরকারের ভেতরে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে রিজভী বলেন, ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছেন। উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডমাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ফ্যাসিস্টদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা। এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। জাতীয় প্রেস ক্লাবের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামীর নির্বাচন ও তারেক রহমান শিরোনামে আলোচনা সভা হয়। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে, সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে। হাসিনা সরকার সংবিধান নষ্ট করে দেশের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও ওঠে আলোচনার সভা থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার আসামিদের হাজির করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট এলাকায় এদিন আসামিদের উপরে ডিম নিক্ষেপ এবং সবুজবাগ এলাকার ছাত্রলীগ নেতাদের মারধর করে বিএনপি কর্মীরা। এ সময় সেনা ও পুলিশের নিরাপত্তাও ছিল আদালত পাড়ায়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। বিকেলে তাকে আদালতে নেয়ার সময় ডিম ছোড়ে বিএনপি কর্মীরা। সাবের হোসেনের বিরুদ্ধে দেয়া হয় স্লোগান।
ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবরের হোসেন চৌধুরী। অপর দুই আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড দেন, নামঞ্জুর করেন জামিন আবেদন। সাবরের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আদালত। বিএনপি নেতাকর্মীরা কোর্ট এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে। আদালত এলাকায় ছিল কঠোর পুলিশি ও সেনা নিরাপত্তা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি ব্যবস্থাপনাকে দুর্নীতি মুক্ত করার তাগিদ দিলেন এনজিও নেতারা। সরকারি কর্মকর্তা, সংস্থা এবং কখনো কখনো সরকারের নীতিমালার কারণে বাধাগ্রস্ত হয় উন্নয়ন কাজ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর এনইসি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে সারা দেশের 78 জন প্রতিনিধি যোগ দেন। বৈঠকে প্রতিনিধিরা সাম্প্রতিক বন্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বৈষম্য দূর করার বিষয়ে পরামর্শ দেন বলে জানান কমিটি প্রধান। অসুবিধাগ্রস্ত মানুষের পরিস্থিতি যেহেতু আরও দুর্বিষহ হচ্ছে বলে ওনারা মনে করেন, মূল্যস্ফীতি এবং অন্যান্য কারণে, সেই সমস্ত জায়গাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে আরও জোরদার করার জন্য সরকারি সমর্থনের কথা ওনার এবং নীতি সমন্বয়ের কথা ওনারা বলেছেন। দুর্নীতি, বৈষম্য সহ মূল্যস্ফীতি কমাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে কাজে লাগানোর কথা বলছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। সরকারের দুর্নীতি যেমন দূর করতে হবে, যদি আমাদের নিজেদের ভিতরে যদি কোনো কমতি বা ঘাটতি থেকে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে করে প্রত্যেকটি প্রতিষ্ঠানই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে পরিচালিত হতে পারে। নিজেদের ক্ষেত্রেও একই রকমভাবে নিয়ম আমরা প্রয়োগ করার কথা ওনারা এখানে উল্লেখ করেছেন। দেশের উন্নয়নে ব্যবস্থাপনা স্বচ্ছ, কার্যকর ও দক্ষ করে গড়ে তোলার তাগিদ জাতীয় শ্বেতপত্র কমিটির। মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক একটা মনোভাবের ব্যাপার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা। মঙ্গলবার প্রকাশ করা হবে ফলাফল। বন বিভাগ বলছে 6 বছরের ব্যবধানে এবারে বেড়েছে বাঘের সংখ্যা। তবে পরিবেশবিদরা মনে করছেন সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার আভাস মিললেও টিকে থাকা নিয়ে আছে সংশয়। বাংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2015 ও 18 সালে 2 দফা গণনা হয়েছিল সুন্দরবনের বাঘ। 2023 সালের নভেম্বরে তৃতীয়বারের মতো আবারও সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 639টি গ্রিডে 1200 ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় বাঘের ছবি। ক্যামেরা ট্র্যাপিংয়ে প্রাথমিকভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীর 10.5 লাখের বেশি ছবি পাওয়া যায়। তা থেকে 7,500 বাঘের ছবি নিয়ে চলে বিশ্লেষণ। পরিবেশবিদরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই। বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেইগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। অতিমাত্রায় জলোচ্ছ্বাস এবং এর কারণে অনেক সময় বাঘের যে আবাসস্থলগুলো এগুলো ইনান্ডেটেড হয়ে এটা অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা যে জিনিস ঘটছে সেটা হচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা, বিশেষ করে হরিণ এবং শূকর যেগুলো বাঘের প্রধান খাবার, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। বন কর্মকর্তারা আশা করছেন আগের 2 জরিপে বাঘের সংখ্যা কম পাওয়া গেলেও এবার তা বেড়েছে। মোট বাঘের সংখ্যায় এর প্রতিফলন ঘটবে বলেও জানান তারা। বিভিন্ন বন্যপ্রাণীর ছবি পেয়েছি, বাঘের ছবি পেয়েছি, বাঘের বাচ্চার ছবি পেয়েছি। এটা আমাদের জন্য এবার একটি ইউনিক কাজ হয়েছে। 2015 এবং 2018 সালের তুলনায় আমরা এবার অনেক বেশি
অর্গানাইজড ওয়েতে এই কাজটা শেষ করতে সক্ষম হয়েছে। সুন্দরবনের বাঘ গণনা ও বাঘ সংরক্ষণ নামে দুটি মেগা প্রকল্পে খরচ হয় 36 কোটি টাকা। ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে 3 বছর ধরে বাঘ গণনা করছে বন বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তারল্য সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এক্ষেত্রে রেমিটেন্স গ্রাহকদের সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংকটি। বিআরটিএ, ডিপিডিসি, বাখরাবাদ, কর্ণফুলী ইত্যাদির বিল কালেকশনের মাধ্যমে আনুমানিক 500 কোটি টাকার ক্যাশ জেনারেট হবে বলে আশা করছে এসআইবিএল। অন্যদিকে এলসি খোলাসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক যে সকল সীমাবদ্ধতা আরোপ করেছিল তা পর্যায়ক্রমে তুলে নেওয়ায় এসআইবিএল এর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। চিকিৎসা বিজ্ঞানে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রাফকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে পোস্ট ট্রান্সক্রিপশন গবেষণার জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। প্রাণীর দেহ গঠন এবং বিভিন্ন রোগের টিকা আবিষ্কারে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে নোবেল কমিটি। আশরাফ শুভ রিপোর্ট। সুইডেনের স্টকহোমে সোমবার চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এবছরের নোবেল প্রাইজ অনুষ্ঠানের। টিকা আবিষ্কারের প্রযুক্তি ও জিন নিয়ন্ত্রণে গবেষণার জন্য এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রাফকুন। Nobel Prize in Physiology or Medicine jointly to Victor Ambros and Gary Ravkin. দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জানায় টিকা আবিষ্কারের প্রযুক্তি, মাইক্রো আরএনএ ও জিন নিয়ন্ত্রণে পোস্ট ট্রান্সক্রিপশন বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়। মাইক্রো আরএনএ মূলত করোনার টিকা আবিষ্কারের প্রযুক্তি। মহামারী শুরুর সময় এটি পরীক্ষামূলক অবস্থায় থাকলেও বর্তমানে একই ধরনের এমআরএনএ প্রযুক্তি দিয়ে ক্যান্সার সহ অন্যান্য রোগের টিকা আবিষ্কারের গবেষণা চলছে। 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যাম্ব্রোস। তিনি 1979 সালে এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি পান। এছাড়া 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জন্ম নেয় গ্যারি রাফকুন। 1982 সালে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর বাংলাদেশি সমর্থকরা বুক বেঁধেছিল টি-20 সিরিজ দিয়ে গ্র্যান্ড কামব্যাকের। গোয়ালিয়রে প্রথম টি-20তে হতশ্রী ব্যাটিং পারফরমেন্সে সমর্থকদের সে আশায় গুঁড়ে বালি। বাংলাদেশি ব্যাটারদের আত্মহননের গল্প জানাচ্ছেন মুমসাদ্দিন উরি। ম্যাচের চতুর্থ বলে আশদীপকে ব্যাকফুটে দুর্দান্ত একটা লেট কাট খেলে নিজের রানের খাতা খুলেছিলেন ওপেনার লিটন দাস। তার ঠিক পরের বলেই অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে চাইলেন মিড উইকেট অঞ্চলে। টপেজ হয়ে ধরা পড়লেন রিঙ্কু সিং এর হাতে। ধারাভাষ্যকাররা বলছিলেন দ্যাট ইজ অ্যান আগলি ডিসমিসাল। এরপর পারভেজ ইমন ও তহিদ হৃদয়ের পতনে 40 রানে 3 উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে তখন উইকেটে আসলেন টিমের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। অভিষিক্ত মায়াঙ্ক ইয়াদবের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে হলেন ইয়াদবের প্রথম আন্তর্জাতিক শিকার। জাকের আলী অনিককে গত বিপিএল এর সময় ভিক্টোরিয়ান কোচ সালাউদ্দিন বলেছিলেন সেন্সিবল ব্যাটার এবং সে অনেক সেন্সিবল। মিস্ট্রি বলার চক্রবর্তীর গুগলিতে যেভাবে তিনি ধরাশায়ী হলেন তাই স্ক্রিনে দেখে মনে হয়েছে শিশুসুলভ ডিসমিসাল। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে অধিনায়ক শান্ত একপাশ আগলে রেখেছিলেন ঠিকই, তবে সেট হয়ে তিনিও বেছে নেন আত্মহননের পথ। টি-20 ব্যাটিংটা নিশ্চিতভাবেই বাংলাদেশি ব্যাটাররা এখনও রপ্ত করতে পারেননি। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অসহায় স্বীকারোক্তি। একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি, বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেটই ছিল, খুব বেশি যে অনেক স্লো ছিল তা না। পার্থক্যটা কোথায় বলা যায়? স্কিলে এবং মেন্টালিটিতে, দুই দিক দিয়ে।
কিভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে। দিনের পর দিন ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা, আর কতকাল অপেক্ষা করলে টেকনিক্যালি সাউন্ড এবং মেন্টালি স্ট্রং একটা ব্যাটিং গ্রুপ পাবে টাইগার সমর্থকরা? মুমসাদ্দিন উরি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দ্বিতীয় টি-20 খেলতে গোয়ালিয়র থেকে দিল্লি পৌঁছেছে টিম বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 হবে 9 অক্টোবর। এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে 7 উইকেটে হেরেছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের। তাই তো পুরো ব্যর্থতা ঝেড়ে ফেলে ভালো কিছু করতে চায় দলটি। এদিকে সিরিজের শেষ ও তৃতীয় টি-20 হবে 12 অক্টোবর। টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায়টা তার ইচ্ছা অনুযায়ী ঘরের মাঠে খেলেই হচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমকে সেরকম ইঙ্গিতে দিয়েছেন। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করা সর্বোচ্চ পর্যায়ে থেকে। আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা লিখে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম আলোচিত নির্বাচনের তফসিল এটি। বয়সসীমা মেনে বাংলাদেশের যে কোনো নাগরিক এই নির্বাচনে অংশ নিতে পারবেন। পারভেজ খোকনের রিপোর্ট। ফুটবল নির্বাচনে প্রাণ ফিরল তফসিল ঘোষণার মধ্য দিয়ে। 26 অক্টোবর ভোটের দিন আগেই চূড়ান্ত। এর আগের গুরুত্বপূর্ণ তারিখগুলো ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। কথা সেটা চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করছি। তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে 9 অক্টোবর, চলবে 3 দিন। 9, 10 ও 12 অক্টোবর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 14 ও 15 অক্টোবর, যাচাই বাছাই 16 অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সূচি 19 অক্টোবর সকাল থেকে 20 অক্টোবর বেলা 2টা পর্যন্ত। মনোনয়নপত্রের উপর আপত্তি দেওয়া যাবে 17 অক্টোবর। চূড়ান্ত নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 20 অক্টোবর। বাফুফের কার্যনির্বাহী কমিটিতে মোট পদ 20টি। সভাপতি, সিনিয়র সহ সভাপতির 3টি পদের পাশাপাশি নির্বাহী কমিটির সদস্য পদের সংখ্যা 15। কাউন্সিলর হতে 137টি আবেদনপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই শেষে 133টি আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। 26 অক্টোবর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাফুফের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর পরপরই ভোট গণনা ও ফলাফল প্রকাশিত হবে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এখনো গ্রেফতার হননি শেখ পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সংবিধান সংস্কারে 9 সদস্যের কমিটি, 90 দিনের মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশ। ফেসবুকে বিতর্কিত মন্তব্য, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত 30 বিচারপতি, বলছেন আইনজীবীরা, ব্যবস্থা নেওয়ার দাবি। পুঁজিবাজারের ফাউল খেলোয়াড় সালমান, পক্ষে বাঁশি বাজাতেন সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।